আজ থেকে শুরু সংসদে 3 দিনের বিশেষ অধিবেশনে আনা হবে মহিলা সংরক্ষণ সংশোধনী বিল, নারী শক্তি বন্ধন অধিনিয়ম। এই সংশোধনী অনুযায়ী ভারতের লোকসভা, দিল্লির বিধানসভা এবং প্রত্যেকটি রাজ্যের বিধানসভায় মহিলাদের জন্য 33% সংরক্ষণ করা হবে। সেক্ষেত্রে বর্তমানে লোকসভার আসন সংখ্যা 543-এর মধ্যে 181টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত করার কথাও ভাবা হচ্ছে। কংগ্রেস অবশ্যই গোটা বিষয়টাকে ভাওতাবাজি হিসেবেও দাবি করছে, বিশেষ করে দক্ষিণ ভারত, সেখানে রীতিমতো ফুঁসছে এই ইস্যুতে। আজকের বিশেষ অধিবেশনে আসন পুনর্বিন্যাস সংরক্ষণ বিলও পেশ করার কথা রয়েছে, যেখানে লোকসভার বর্তমান 543 আসন বেড়ে হয়ে যাবে 850টি আসন। আমি চলে যাব, সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি রাজীব চক্রবর্তী, পাশাপাশি রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। আমি সবার আগে রাজীবের কাছে যাব। রাজীব, অধিবেশনে এই বিল পেশ করা হবে, সেক্ষেত্রে কি জানা যাচ্ছে, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? দেখো, সংসদের অধিবেশন শুরু হবে আজকে সকাল 11টায়, আর তারপরেই লোকসভায় এই বিল পেশ হবে, যে বিলের মূলত সংবিধান সংশোধন করা হবে এবং এই যে নারী শক্তি বন্দনা অধিনিয়ম, এই অধিনিয়মের সঙ্গে সংবিধান সংশোধন একেবারে ওতপ্রোতভাবে যুক্ত, এবং সেই কারণেই একসঙ্গে 3টি বিল আনা হবে এবং সম্ভাবনা প্রবল রয়েছে সেই 3টি বিল নিয়েই একসঙ্গেই আলোচনা হবে এবং তারপর ভোটাভুটি হবে। তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে সরকার কি চাইছে। সরকার চাইছে লোকসভা এবং বিধানসভাগুলির আসন সংখ্যা বাড়াতে, এবং সেক্ষেত্রে সামনে রাখা হচ্ছে 33% মহিলাদের জন্য আসন সংরক্ষণ। মহিলাদের জন্য আসন সংরক্ষণ পর্যন্ত বিরোধীদের কোনো আপত্তি নেই, কিন্তু যখনই পুনর্বিন্যাস অর্থাৎ ডিলিমিটেশন করা হচ্ছে তখন কিন্তু বিরোধী শিবির থেকে ঘোরতর আপত্তি উঠছে। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে এই ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস কিসের ভিত্তিতে হবে তা এখনও পর্যন্ত যে বিলগুলি আনা হয়েছে, যেগুলি বিরোধী সাংসদদের বা সব দলের সাংসদদের দেওয়া হয়েছে, তার মধ্যে কিন্তু কোথাও উল্লেখ নেই। এটি ঠিক করবে একটি কমিশন, ডিলিমিটেশন কমিশন গঠন করা হবে। সেই ডিলিমিটেশন কমিশনের শীর্ষে থাকবেন সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতি, তার নেতৃত্বে প্রত্যেকটি রাজ্যের প্রতিনিধি থাকবেন এবং তারা এই ডিলিমিটেশনের যে পন্থা পদ্ধতি তারা ঠিক করবেন। এক্ষেত্রে বিরোধীদের বক্তব্য যে এই ডিলিমিটেশনের প্রক্রিয়া প্রকাশ্যে বলা হোক। সরকারি সূত্রে যেটা জানানো হচ্ছে, এখন 543টি আসন রয়েছে, যেহেতু মহিলাদের 33% সংরক্ষণ দিতে হবে, তাই 33% সংরক্ষণ দিতে গেলে 50% আসন বাড়াতে হবে, অর্থাৎ 543-এর 50%। সেক্ষেত্রে আসন সংখ্যাটা 850-র কাছাকাছি যাবে। কিন্তু কিসের ভিত্তিতে এই সংখ্যাটা, কোন রাজ্যে কতগুলি বাড়বে, এই বিষয়গুলি, খুঁটিনাটি বিষয়গুলি নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক স্তরে জলঘোলা শুরু হয়েছে। ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি যে সরকারের তরফে যেটা বলা হয়েছে, এই 50% বাড়ানোর ক্ষেত্রে তারা দুটি বিষয় দেখছেন। একেবারে সারা দেশে 50% বা সব রাজ্যে, যেগুলি ধরো পশ্চিমবঙ্গে যদি 42টি লোকসভা আসন থাকে তাহলে তার 50% বাড়িয়ে দেওয়া মানে 21টি, অর্থাৎ সেক্ষেত্রে 42 আর 21 63টি আসন সংখ্যা হবে। এইভাবে বাড়িয়ে দেওয়া যেতে পারে, অথবা জনসংখ্যার ভিত্তিতে 2011-র জনসংখ্যা রয়েছে এবং এই মুহূর্তে জনগণনা চলছে, এই জনগণনার ভিত্তিতে করা হতে পারে। সেক্ষেত্রে এই জনগণনার ভিত্তিতে যদি করা হয়, সরকারের যুক্তি, কোনো একজন সাংসদ 20 লক্ষ ভোটারের ভোটে জিতে এসেছেন, আবার কোনো একজন সাংসদ 50 লক্ষ ভোটারের ভোটে জিতে এসেছেন। সাধারণ দেশের গণতন্ত্র সংবিধান অনুযায়ী ভোটের মূল্য এক হওয়ার কথা। এই জায়গায় দাঁড়িয়ে কিভাবে দুজন সাংসদ জিতে আসতে পারেন, একই সংসদে প্রতিনিধিত্ব করতে পারেন এবং তাদের ভোটের সংখ্যা, তারা জিতে আসা সংখ্যা আলাদা আলাদা হতে পারে, সেই নিরিখে জনসংখ্যা বেঁধে দেওয়া, অর্থাৎ প্রত্যেকটি লোকসভার অধীনে ধরে নেওয়া যাক 40 লক্ষ বা 50 লক্ষ ভোটার ভোট দেবেন এক একটি লোকজন, যেখানেই 50 লক্ষ ভোট একটি লোকসভা কেন্দ্র। এই জায়গায় দক্ষিণের রাজ্যগুলি তারা আপত্তি তুলছে যে তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছেন, জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করেছেন রাজ্যগুলি, তাহলে তাদের তো ক্ষতি হবে। তার কারণ লোকসংখ্যার আসন বৃদ্ধি হলে সেই রাজ্যের জন্য বরাদ্দ বাড়বে, সেই রাজ্যের প্রতিনিধি বাড়বে, রাজ্যের উন্নয়ন বাড়বে। তাহলে উত্তরের রাজ্যগুলি, অর্থাৎ ধরে নেওয়া যাক উত্তরপ্রদেশ, যেখানে আসন সংখ্যা বেড়ে 120 হয়ে যেতে পারে, উত্তরপ্রদেশ বা অন্যান্য রাজ্যে আসন সংখ্যা অনেক বেড়ে যাবে, আবার দক্ষিণের রাজ্যগুলিতে আসন সংখ্যা অনেকটা কম হয়ে যাবে। এই যে জটিলতাগুলি রয়েছে, এই জটিলতাগুলি এখনও পর্যন্ত সরকারের তরফে স্পষ্ট করে দেওয়া হয়নি, কোন হিসেবে, কোন নিরিখে আসন সংখ্যা বাড়বে বা আসন সংখ্যা যেভাবে পুনর্বিন্যাস করা হবে, পুরো বিষয়টা একেবারে। রাজীব, তুমি সঙ্গে থাকো, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সুমন ভট্টাচার্য। সুমনবাবু, এই ক্ষেত্রে মহিলা সংরক্ষণ বিলকে ভাওতাবাজি বলে কেন প্রশ্ন তুলছে বিরোধীরা, কিভাবে দেখছেন?
দেখুন, যেটা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেছেন সেটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ যদি মহিলা সংরক্ষণ করতে হয় তাহলে যে 543টি আসন রয়েছে তার থেকেই 1/3 মহিলাদের দেওয়া উচিত। তার জন্য ডিলিমিটেশন করতে হবে কেন? দেখুন, আজকে যেটা নিয়ে হবে বা যে 3 দিনের যে আলোচনা হবে, এটা একটা পলিটিক্যাল ব্যাটেল। কেন পলিটিক্যাল ব্যাটেল? এই বিলটা সংসদে উভয় কক্ষে পাশ করাতে গেলে এনডিএ এর 2/3 মেজরিটি দরকার, যেটা এনডিএ এর কাছে নেই। অর্থাৎ 362 জন সংসদের সমর্থন দরকার, লোকসভায়, রাজ্যসভাতেও দরকার। ফলে এরা পাশ করাতে পারবে না, কারণ তাহলে বিরোধী শিবির থেকে অন্তত 71টি ভোট ভাঙিয়ে আনতে হবে, অথবা বিরোধী সংসদরা যদি অনুপস্থিত থাকে তাহলে 2/3 মেজরিটি দিয়ে পাশ করাতে হবে। তাহলে এরা এটা পাশ করাতে পারবে না। কিন্তু তাহলে কেন এটা হচ্ছে? এই যে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের সংরক্ষণে বিরোধীরা রাজি হলো না, এই প্রচারটা বিরোধীরা বিজেপি তুলতে চাইছে। আর যেটা আপনাদের প্রতিনিধি রাজীব বললেন, সেটাও ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারের জন্য, যখন ভারতবর্ষের সংবিধান তৈরি হয়েছিল তার জন্য খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ দক্ষিণের রাজ্যগুলো, তাদের বক্তব্য হচ্ছে, দেখুন আমরা তো বেটার পারফর্ম করেছি, আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছি, আর উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার বা রাজস্থান, যেগুলো বেসিক্যালি বিজেপির নিয়ন্ত্রণাধীন রাজ্য, তথাকথিত ডবল ইঞ্জিন সরকার, তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পারেনি। ফলে তারা সুবিধে পাবে আর আমরা ক্ষতিগ্রস্ত, এটা তো হতে পারে না। দেখুন, এমনিতেই দক্ষিণের রাজ্যগুলো বা মহারাষ্ট্রের মতো রাজ্যের একটা যুক্তি আছে, যদি আমরা বেসিক্যালি ট্যাক্স কালেকশনের দিক থেকে দেখি, যে তারা অনেক বেশি ট্যাক্স দেয়। কিন্তু যেটা রাজীব বললেন, যদি সেটাকে আমি ধরি, এবার যখন লোকসভার আসন নির্দিষ্ট হয়ে যাবে, হয়তো কর্ণাটক থেকে রাজস্ব বেশি আদায় হয়, কিন্তু খরচ বেশি হবে উত্তরপ্রদেশের জন্য, কারণ উত্তরপ্রদেশে 120টি আসন হয়ে যাবে। যেটা আপনি বললেন বা রাজীবও বললেন, ধরুন পশ্চিমবঙ্গ যে পরিমাণ জিএসটি পশ্চিমবঙ্গ থেকে আদায় হয়, পশ্চিমবঙ্গ যদি বলা হচ্ছে পশ্চিমবঙ্গে 63 না 60টি আসন হবে, তাহলে পশ্চিমবঙ্গ তো আমরা বেটার পারফর্মিং স্টেট হওয়া সত্ত্বেও দেখা যাবে আমরা রাজস্থান বা হরিয়ানার চাইতে পিছিয়ে পড়ছি। তো এটা তো কোনো গণতন্ত্রের জন্য কাঙ্ক্ষিত নয়। ফলে আমার ধারণা এটা নিয়ে একটা বিগার ডিবেট হবে। এবং এখনো অব্দি ইন্ডিয়া জোটের অবস্থান যে তারা কোনো মতে তারা হুইপ জারি করে রেখেছে সবাইকে দিল্লিতে। যে বিরোধী শিবির তো একজোট হয়ে বিরোধিতায় নেমেছে, সেই ছবি আমরা দেখতেও পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের 20 জন সাংসদ অধিবেশনে যোগদান করেছেন। তারা আসন পুনর্বিন্যাস বিলের বিরোধিতায় ভোটাভুটিতে অংশও নেবেন। জোড়াফুলের এই অবস্থান নিয়ে কি বলবেন, কিভাবে দেখছেন? দেখুন, আমি বললাম তো যে তৃণমূল এবং কংগ্রেসকে এই বিলকে ঠেকাতেই হবে, কারণ না ঠেকালে এইটা তাদের ঘাড়ে চেপে যাবে যে তারা ফেডারেল স্ট্রাকচারকে তারা ধ্বংস হতে দিল। যে যুক্তিটা আমি বললাম, যে তৃণমূল জানে যে এই বিলটাকে তারা প্রতিহত না করতে পারলে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে। ধরুন, যেটা রাহুল গান্ধী টুইট করেছেন, 2029-এ দেখা যাবে যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার এবং রাজস্থানে জিতেছে বলে বিজেপি সরকার তৈরি করে ফেললো, দক্ষিণের রাজ্যগুলো বা পশ্চিমবঙ্গে হয়তো বিজেপি ধরাশায়ী হলো, কিন্তু তাহলে তাদের ক্ষতি হলো না। আপনি চেন্নাইয়ের দিক থেকে কনসার্নটা ভাবুন, যে তামিলনাড়ুর দিক থেকে, যে আমরা একটা বেটার পারফর্মিং স্টেট, আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণে আমরা বেটার জিএসটি কেন্দ্রীয় সরকারকে দিই, কিন্তু লোকসভায় দেখা যাবে আমাদের প্রতিনিধি 42-এর জায়গায় কমে অমুক হয়ে গেল। আর উত্তরপ্রদেশ, যারা ট্যাক্স কালেকশনে বা সব দিক থেকে অনেক পিছিয়ে, তারা 120 জন সাংসদ পেয়ে গেল। এটা কোনো গণতন্ত্রের জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে। ফলে আমার মনে হয় যে কংগ্রেস বা তৃণমূল যেভাবে এক কাটটা, যে তারা যেহেতু সরকার পক্ষের কাছে 2/3 সমর্থন নেই, তারা একটা লোকসভায় বা রাজ্যসভায় পাস হতে দেবে না। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। পাশাপাশি রাজীব, তোমাকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।